তিন তৃণমূলে বিভক্ত হয়ে গিয়েছিল 21শে জুলাই। একদিকে দেখলাম এনসিপিআই, তারা রাজঘাটে দিল্লিতে পালন করলো, মমতা বন্দ্যোপাধ্যায় পালন করলেন কার্যত বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে, আর মেয়র রোডে পালন করলেন ঋতব্রত তৃণমূল। কিন্তু এই তিন তৃণমূলের মধ্যে কারা জিতলো, লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি ছিল। কাল থেকে উত্তেজনা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে রাত থেকে লাইভ শুরু হয়েছিল। আমরা প্রত্যেকেই চোখ রেখেছিলাম কি হবে 21শে জুলাই, কারণ এইবারের 21শে জুলাই আর যাই হোক আমাদের কাছে অন্যরকম ছিল। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার কি বলবেন? দেখো, অন্যবারের মতন তো এবারের 21শে জুলাই ছিল না। এবার 15 বছর পরে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়, ধারায় বিভক্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মামলা, দল বিভাজিত, আদালত থেকে পারমিশন নিয়ে সভা করতে হয়েছে। ফলে এটা কমপ্লিটলি একটা আলাদা রাজনৈতিক প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের 21শে জুলাই করলেন, বা 21শে জুলাই পালিত হলো একেবারে কমপ্লিটলি নতুন সরকারের, শুভেন্দু অধিকারী নেতৃত্বের সরকারের সময়ে। এই তিন শিবিরের মধ্যে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় তোমার দর্শককে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কিন্তু ঋতব্রতকে পরাজিত করেছে। ঋতব্রতর সাথে যদি আমি তুলনা যে কোনো মূল্যে করি, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা ছিল সেই সভায় জনগণের উপস্থিতি বেশি ছিল, জনগণের মধ্যে উন্মাদনা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জনগণের একটা কানেক্টিভিটি স্পষ্ট, এর জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, পরিষ্কার ছিল। অন্যদিকে ঋতব্রত সভাটা মনে ছিল সাজানো ফুলদানির মতন, নেতারা মঞ্চে বসেছেন, নেতাদের সাথে কর্মীদের কোনো কানেক্টিভিটি ছিল না। আর একেবারে নির্ভরযোগ্য সোর্স অনুসারে 578 জন মানুষ উপস্থিত ছিলেন ওই সভাতে। ফলে সবার বহর যদি কোনো কিছু একটা মাপকাঠি হয়, তাহলে 578 জন লোককে নিয়ে ঋতব্রতর সভা বনাম প্রায় 6500 লোককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, দুটোর মধ্যে একটা গুণগত পরিষ্কার পার্থক্য ছিল। বক্তব্যের জায়গা থেকে যদি তুমি দেখো, তাহলে 10-এ কত দিচ্ছেন? ঋতব্রতকে কত, মমতাকে কত? দেখো, প্রথমত দুজনে তিনটে শিবিরই পরাজিত শিবির। কাকলি ঘোষ দস্তিদার সেখানে সে তো চলেই গেছে একটা এনসিপিআই বলে একটা নতুন দল, এবং তারা এনডিএ শরিক। ফলে এবং সেখানে রাজঘাটে গিয়ে কি করলেন তারাই বলতে পারবেন। ফলে তারা শূন্য পেয়েছেন, একেবারে শূন্য। কাকলি ঘোষ দস্তিদারদের কোনো অস্তিত্বই নেই এর মধ্যে, শূন্য তৃণমূল, এবং তৃণমূল নয়ই তারা। দ্বিতীয় যেটা, যদি তুমি এমএলএ সংখ্যা দেখো, অবশ্যই ঋতব্রতরা প্রচুর এমএলএ এনেছে, তারা এমএলএদের ভরিয়ে দিয়েছে সভাতে। কিন্তু মানুষ কোথায়? এতগুলো এমএলএ যারা জয়ী হয়ে এসছে, তাদের পেছনে তাহলে লোক নেই। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কাছ থেকে তো এমএলএরা চলে গেছে। ঋতব্রতর ভাষাকে নিয়ে আমি বলতে পারি 75 জনই এখন ঋতব্রতর কাছে। মমতার কাছে তো কেবল কুণাল ঘোষের মতন কয়েকজন পড়ে আছেন। তাহলে এতগুলো এমএলএ, তাদের সমর্থক কোথায়? তাদের ফলোয়ার কোথায়? তাদের স্থানীয় এলাকায় কর্মী কোথায়? তাহলে কেন 578 জন লোককে নিয়ে ঋতব্রতদের সভা করতে হলো? চেয়ার ফাঁকা, লোকে হাসাহাসি করছে। আর যে বক্তব্য ঋতব্রতদের নেতারা দিচ্ছেন, মনে হচ্ছে যেন ক্যাসেট আগের থেকে তৈরি করে রাখা। এই লাস্ট দল থেকে বেরিয়ে যাওয়ার পরে যে বক্তব্যগুলো তারা রাখছিলেন টেলিভিশনে, তোমাদের সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, সেইগুলো আবার রিপিট করলেন। শুধু নতুন বলার মধ্যে বললেন যে আমরা বহু জায়গায় বিজেপি আমাদের আটকেছে, আর বিভিন্ন জায়গায় আমরা এরপরে সভা করতে যাবো, অর্থাৎ লোকাল এলাকায় আমরা সভা করতে যাব। এই দুটো কথা নতুন শুনলাম। আর সবগুলো কথাই, সে মদন মিত্রই বলুন, সেটা অন্য ঋতব্রতই বলুন, সবাই একই কথা বললেন। ফিরহাদ হাকিমের একই গল্প। ফলে এই ফিরহাদ হাকিমের আমার প্রশ্ন যে, ভাই তোমার বিধানসভা এলাকার লোক কোথায়? আমার সন্দীপন শাহর কাছে প্রশ্ন, তোমার এলাকায় যে জিতলে লোক কোথায়? মদন মিত্র আপনার যে হাজার হাজার লোক নিয়ে যান কোথায়?
কোথায় গেল মদন মিত্র আপনার লোক? জীবন সাহা আপনার লোক কোথায়? ঋতব্রত আপনি কেন উলুবেড়িয়ার থেকে লোক আনতে পারেননি? কেন লোক আনতে পারেননি উলুবেড়িয়ার থেকে? আর বন্দর থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই হাজার হাজার লোক আছে, ববি হাকিম লোক কোথায় গেছে আপনার? ফলে আজকে আপনাদের এমনি দল হিসেবে আপনাদের অনেকদিন পরাজয় ঘটেছে, কিন্তু সাজানো বিরোধী, অন্তত আজকের দিনে পরিষ্কার বোঝা গেল সাজানো বিরোধী চূড়ান্ত ফ্লপ। তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কি বিরাট কিছু হয়েছে? একেবারেই না। অন্যবারের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অন্যবারের তুলনায় যথেষ্ট ছোট, অন্যবারের তুলনায় উন্মাদনা যথেষ্ট কম, এবং অধিকাংশ লোক যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন, ফলে হাতে গোনা কয়েকজন নেতাকে নিয়ে আপনি সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বছরকে বছর যে শিল্পী, সাহিত্যিক, আমার সুবাদা, আমার জয় গোস্বামী, আমার অমুক, আমার তমুক, আমার নচি, এই সমস্ত লোক কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়? কোথায় গেল? কিন্তু তারপরেও বলবো দেব কোথায় গেল? ফলে দিনের শেষে কিন্তু এটা বলতে হবে যে মানে আপনার বহর আগের বছরগুলোর থেকে কিছুই কার্যত ছিল না, কিন্তু তারপরেও আমি বলবো আপনি ঋতব্রতকে পরাজিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ঋতব্রতকে পরাজিত করেছেন। কুণাল ঘোষ আপনারা জয়ী হয়েছেন, ঋতব্রত পরাজিত হয়েছে। একদম পরিষ্কার। জনসংখ্যার দিক থেকে আপনারা এগিয়েছিলেন, মানে মানুষের সাথে সংযোগের প্রশ্নে আপনারা এগিয়েছিলেন কুণাল ঘোষ। এটা একেবারে দার্থহীন ভাষায় বলি, যে কর্মীর উন্মাদনা আপনাদের সবাই দেখেছি, অন্যবারের তুলনায় কম, কিন্তু তাতেও যে উন্মাদনা দেখেছি, ঋতব্রত সবাই যেন মনে হচ্ছে যেন শোক প্রস্তাব পালন হচ্ছে। ফলে আপনারা জয়ী হয়েছেন। তাহলে 3টে শিবিরের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার 0, ঋতব্রত ফেল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচিয়ে রাখার মতন রসদ পেয়েছে। 10-এ মানে যদি বলো তুমি 5 পেয়েছে, 4.5 থেকে 5 পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত ফেল করেছে, 1 পেয়েছে, আর 0 পেয়েছে কাকলি ঘোষ দস্তিদার। ফলে এইটা হলো। এবার বিষয়বস্তুর দিক থেকে যদি তুমি দেখো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবশ্যই তার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে, তার কর্মীদের বিরুদ্ধে যে বিজেপি অত্যাচার করছে সেটাকেই তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন, কর্মীদের উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছেন, কর্মীদের লড়ার বার্তা দিয়েছেন। জেলায় জেলায় যাবেন, তিনি বলেছেন যদি পারমিশন না পান রাস্তা দেখাবে, রাস্তায় বসে পড়বেন। একটা আন্দোলনের অভিমুখ আজকে কর্মীদের সামনে রেখে তিনি উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছেন। কিন্তু যে বড় কাজটি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করেননি, আপনি একবারও ক্ষমা চাননি। আপনার 15 বছর শাসন ব্যবস্থায় যে দুঃশাসন আপনি কায়েম করেছিলেন, আপনি আজকে কর্মীদের কাছে অনুতপ্ত হতে পারতেন, ক্ষমা প্রার্থনা করতে পারতেন। অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কেউ ক্ষমা চাননি। রাজনীতিতে ক্ষমা না চাইলে আপনারা যে অন্যায়গুলো করেছেন, আপনারা কি কি অন্যায় করেছিলেন? আপনারা দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। আজকে দুর্নীতির জন্যই আপনার দল ভেঙে বিজেপি মানে সাজানো বিরোধী করেছে। আজকে দুর্নীতির থেকে বাঁচার জন্যই দিল্লিতে এনসিপিআই তৈরি হয়েছে, আপনারাই বলছেন। তাহলে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেতৃত্বে হয়েছে, হাজার হাজার ছেলেদেরকে বঞ্চিত করেছেন আপনি। তার জন্য আপনার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা না চাইলে কিন্তু কর্মীদের কাছে আপনি কিছুটা গ্রহণযোগ্য হলেও সাধারণ ভোটার আপনাকে মাফ করবে না। সাধারণ ভোটার কিন্তু চায় আপনি স্ট্রেট ফরওয়ার্ড ক্ষমা চান, যে হ্যাঁ আমি 15 বছর শাসন করতে গিয়ে অনেক ভুল করেছি, বিচ্যুতি হয়েছে, ত্রুটি হয়েছে, আমার প্রতিটি ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এটা যতদিন আপনি ক্ষমা না চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়,
কর্মীর বৃত্তের মধ্যেই আপনি আবৃষ্ট হয়ে থাকবেন। আর একটা বিষয়, কমিশনের রিপোর্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একটাও কথা দেখলাম না। উনি তো খণ্ডন করতে পারতো, প্রত্যেকটা বিষয় তো উনি খণ্ডন করেন। সেটা তো ওনার, তো ওই জন্য তো বললাম যে ওনার যে পাপের ভরা, পাপের ঘোড়া এতটাই ভরা, পাপের ঘোড়াতে এই শহীদ পরিবারগুলোর প্রতি তার যে অন্যায় অবিচার অবস্থান। এক তো সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের রিপোর্ট উনি পেশ করেননি, যারা দোষী তাদেরকে শনাক্ত করেননি, এবং যে ভিকটিম পরিবারগুলো ছিল যাদেরকে মানে 15 লাখ টাকা করে দেওয়ার কথা ছিল, সুপারিশ তেমন ছিল সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 2 লাখ টাকা করে দিয়েছিলেন ভিকটিম পরিবারগুলোকে। যে আহতদেরকে 5 লাখ টাকা করে দেওয়ার কথা ছিল, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কেবল 15,000 টাকা দিয়েছেন, অথচ উনি খেলা মেলায় বিপুল খরচা করেছেন। দেখো, তোমাকে আমি পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থায় যে দুঃশাসন হয়েছে, যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, তার কর্মী, তার মানে সরকার পরিচালনায় তার স্টাইল, অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্ধত আচরণ, এগুলো নিয়ে যতক্ষণ পর্যন্ত দল ক্ষমা না চাইবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক দূরে থাকতে হবে। আজকে আরেকটা কথা আমি বলতে চাই, যে এই অভিযোগটা সিরিয়াস লেভেলে এসছে, যে কালকে রাত্রেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ক্যাথিড্রালে রোডে সভা করার কথা ছিল, সেখানে বারবার তিনি আক্রান্ত হয়েছেন। এটা ফ্যাক্ট। দক্ষিণ কলকাতার এক ধরনের দুষ্কৃতীরা, তারা একাধিক সময় তাণ্ডব চালিয়েছেন, তাণ্ডব চালিয়ে তার সভা ভণ্ডুল করবার চেষ্টা করেছেন। এটা একটা ফ্যাক্ট। আমি জেলার থেকে একাধিক খবর পেয়েছি যে তৃণমূলের কর্মীরা যখন বেরিয়েছে, কোন কর্মী আমি বলতে পারবো না, ঋতক কর্মী নাকি এই মমতা কর্মী, তাদেরকে কিন্তু লাঞ্ছনার শিকার হতে হয়েছে, তাদের ঘরে বন্দি করে রাখা হয়েছে, এই অভিযোগ এসছে। এবং এটা আমার বলতে হবে, খুব সিরিয়াসলি বলতে হবে ডেমোক্রেসির প্রশ্নে। আমি পরিষ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে চাই, গণতন্ত্র কিন্তু দাবি করে সমস্ত রাজনৈতিক দলের সমান অধিকার থাকবে সভা সমিতি করবার। এই ক্ষেত্রে আপনি 101 বার আদালতে গিয়ে আপনাকে সভা করতে হয়েছে, যারা আপনার বিরুদ্ধে অত্যাচার করেছে প্রতিশোধ নিয়ে আপনি কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রতিশোধ নিয়ে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। ফলে আমি অনুরোধ করব যে বিজেপির তৃণমূলীকরণ যখন আমরা বলি, কি বলতে চাই, যে তৃণমূল যে অত্যাচার করেছে, বিজেপি যখন সভা করত, তৃণমূল আটকে দিত সেই সভা, কর্মীদেরকে বাড়ি থেকে বেরোতে দিত না, মারধর করত। যখন কোনো সভা ফেরত বাড়িতে ফিরতো, কর্মীদেরকে হয়রানি করাতো। স্যার, আমরা ডায়মন্ড হারবারে দেখিনি, ডেকোরেটরস কলকাতা থেকে নিয়ে যেতে হয়েছে, সজল ঘোষদেরকে নিয়ে গিয়ে সেখানে করতে হয়েছে, কারণ তাতেও মানে অত্যাচারের সীমা ছিল না, মঞ্চে বাঁধতে দেয়নি, সাধারণ ম্যাটাডোরে সেই সভা হয়েছিল। ফলে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, সেই রকম অত্যাচারের কথাই যদি আবার ফিরে আসে বিজেপির কর্মীদের বিরুদ্ধে, বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে, এটাই আমি বলবো। বিজেপির কর্মী তো ছিল না, কারা এখন বিজেপি হলো, নতুন বিজেপি? তাহলে এই তৃণমূল হয়ে তারা করার চেষ্টা করছে। কারণ কেন স্যার, বিজেপির কর্মী, আপনি অনেকবার সমালোচনা করেছেন যে কোথায় বিজেপির কর্মী, কোথায় নেতা তো রয়েছে। মানে এই যে কর্মী হোক, মানে তাদের ছত্রছায়ায় যদি পুলিশ না ধরে, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু দ্রুত বিজেপির যে তৃণমূলীকরণ, এটাই তো তৃণমূলীকরণ। তাদের চিহ্নিত করতে হবে, তাদের অ্যারেস্ট করতে হবে এবং বার্তা দিতে হবে, দলের নেতাদের বার্তা দিতে হবে। আজকে জিতেন সাউ, তিনি আসানসোলের জনসভায় দাঁড়িয়ে বলছে, জিতেন্দ্র তেওয়ারি আসানসোলের থেকে বার্তা দিচ্ছেন, তিনি বক্তৃতা করে বলছেন যে গত 2 মাসের মধ্যে যেভাবে বিজেপির মধ্যে গুন্ডামি দেখা যাচ্ছে, তৃণমূলেরকে অতিক্রম করে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এখনই অতিক্রম করেছে, আমি এটা বলতে রাজি নই, কিন্তু যে কায়দায় তৃণমূল বিজেপিকে অত্যাচার করত, সেই একই কায়দায় যদি বিজেপিও তৃণমূলকে অত্যাচার করে, তাহলে কিন্তু বিজেপির তৃণমূলীকরণ ঘটার সম্ভাবনা প্রবল, এবং সেটাই উকি মারছে। আজকে কিন্তু সিরিয়াসলি জেলায় জেলায় কিন্তু অভিযোগ এসছে,
বিজেপির কর্মীরা বা বিজেপির আশ্রিত লোকজন তারা কিন্তু তৃণমূলকে আটকানোর চেষ্টা করেছে, তাদের বাড়ি মানে ঘেরাও করে রাখার চেষ্টা করেছে। গতকাল রাত্রেবেলা যেভাবে মানে বিড়লা তালামণ্ডলের একদল লোক এসে হামলা করার চেষ্টা করেছে, এই সমস্ত ঘটনা ঋতব্রত শিবিরেই হোক, মমতার শিবিরেই হোক, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আমার মনে হয় পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। এটাই যদি না করে তাহলে বিজেপির তৃণমূলীকরণ শুধু সময়ের অপেক্ষা।